আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বের সঙ্গে আছি আরমান মুজাহিদ। শুরুতে জানবো সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে নির্মাণ হচ্ছে নতুন বাবরি মসজিদ, বিজেপির প্রতিক্রিয়া। একদিনই ইসরায়েলি বাহিনী ২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে। মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও এক সংগঠন। পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, নিহত ৬। বোরখা পরে পার্লামেন্টে অস্ট্রেলিয়ার ডানপন্থী সিনেটর, তীব্র প্রতিক্রিয়া। ব্যর্থতার দায়ে ইসরায়েলের বেশ কয়েকজন জেনারেলকে বরখাস্তের ঘোষণা। অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে ১৯৯২ সালে গুড়িয়ে দেওয়া হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। সেই ঘটনার ৩৩ বছর পূরণ হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। ওই দিন পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে বলে ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। তিনি জানান, আগামী ৬ ডিসেম্বর নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হবে। ৩ বছর সময় লাগবে মসজিদ তৈরিতে। হুমায়ুন কবির আরও বলেন, ভিত্তি স্থাপনের দিনে অনেক লোক উপস্থিত থাকবেন। সেখানে মঞ্চে ৪০০ জনের মতো পরিচিত মুখ উপস্থিত থাকবেন। দেশের বড় বড় নেতারা থাকবেন। এছাড়া সব ধরনের মানুষকে আমরা আমন্ত্রণ জানাবো। এদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদের ভিত্তি স্থাপনের তারিখ ঘোষণার পরই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, হুমায়ুন কবিরের মতো লোকদের পেছনে মমতা ব্যানার্জির মতো লোকের হাত রয়েছে। তারা অন্য ধর্মের মানুষদের ভয় দেখানোর জন্য কাজ করেন। পশ্চিমবঙ্গে শান্তির পরিবেশ রয়েছে, সেই শান্তি ধ্বংস করার জন্য চেষ্টা চলছে। এদিকে ইসরায়েল ইচ্ছা করে যুদ্ধবিরতি ভঙ্গ করছে বলে অভিযোগ তুলেছে হামাস। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, চুক্তির শর্ত না মেনে ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইনও লঙ্ঘন করছে। শুধু গতকালই ইসরায়েলি বাহিনী ২৭ বার যুদ্ধবিরতি ভেঙেছে। এদিন হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ৮৭ জন আহত হয়েছেন। হামাস বলছে এর মানবিক ও নিরাপত্তাজনিত দায় ইসরায়েলেরই। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় হামাসের এক যোদ্ধা সেনাদের ওপর হামলা করলে তারা পাল্টা অভিযান চালায়। এতে হামাসের ৫ সদস্য নিহত হয়। তবে হামাস বলছে, নিহতদের নাম প্রকাশ না করলে তারা এ দাবি মানবে না। হামাস নেতা ইজ্জাত আল রেশেক বলেছেন, ইসরায়েল যুদ্ধবিরতি থেকে সরে গিয়ে আবার বড় ধরনের যুদ্ধ শুরু করতে চাইছে। তিনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ও ইসরায়েলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান। গাজা থেকে সাংবাদিকরা জানাচ্ছেন, যুদ্ধবিরতি শুধু নামেই আছে। এর মধ্যেও ইসরায়েল বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়ে মানুষের নিরাপত্তা বোধ নষ্ট করে দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ইসরায়েল গাজায় আরও গভীর পর্যন্ত অবস্থান নিয়েছে, ফলে উত্তরাঞ্চলের অনেক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। এছাড়াও চুক্তিতে অনুমোদিত হলেও খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সামগ্রী ঢোকায় ইসরায়েল এখনও কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। এদিকে মার্কিন সন্ত্রাসী তালিকায় আরও একটি সংগঠনের তালিকা যুক্ত করা হয়েছে। ভেনেজুয়েলার কথিত কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন এফটিও হিসেবে ঘোষণা করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সোমবার এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কার্টেল দে লস সোলেস বাস্তবে এটি কোনো সংগঠিত কার্টেল নয়, বরং ভেনেজুয়েলার সামরিক কর্মকর্তাদের এবং সরকারি ব্যক্তিদের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার এক প্রচলিত নাম এটি। এই পদক্ষেপের মাধ্যমে ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলা ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার মাঝে সম্ভাব্য সরাসরি সামরিক হামলার জন্য আইনি ভিত্তি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ওয়াশিংটন শীঘ্রই অঞ্চলে নতুন পর্যায়ের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। তবে অভিযান কবে শুরু হবে তা প্রেসিডেন্ট ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা তা এখনও পরিষ্কার নয়। একজন জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা জানান, ভেনেজুয়েলা নিয়ে তারা কিছুই বাদ দিচ্ছেন না। দুজন কর্মকর্তা আরও বলেন, নতুন পরিকল্পনার প্রথম ধাপে গোপন অভিযান চালানো হতে পারে। এর মধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতের প্রচেষ্টাও থাকতে পারে। এদিকে পাকিস্তানের পেশোয়ারে ফেডারেল কনস্টেবুলারি এফসি সদর দপ্তরে এক আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। সোমবার সকালে এই হামলার ঘটনা ঘটে। এতে ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। পাকিস্তানি গণমাধ্যম ডন জানায়, প্রথমে এফসি সদর দপ্তরে গেটে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। এরপর বন্দুকধারীরা ভবনে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী গুলি করে ৩ হামলাকারীকে হত্যা করে। হামলায় ৩ এফসি সদস্য নিহত হন এবং আরও ২ জন আহত হয়েছেন। আজ সকাল ৮টার দিকে সদর কোহাট রোডে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান পরিচালনা করছে। এদিকে পেশোয়ারের প্রধান সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল
LRH এবং খাইবার টিচিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে আহতদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা স্থিতিশীল, তবে হামলার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী সেনেটর পলিন হ্যানসন সোমবার একটি বোরখা পরে পার্লামেন্টে হাজির হয়েছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রয়টার্স লিখেছে, জনসম্মুখে মুসলিম পোশাক নিষিদ্ধ করার জন্য নিজের রাজনৈতিক উদ্দেশ্যের অংশ হিসেবে তিনি এই কাজ করেছেন। এই অস্বাভাবিক কাজ করায় তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের মুসলিম সেনেটররা। জনসম্মুখে বোরখা এবং অন্যান্য পূর্ণ মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে একটি বিল পেশের অনুমতি চেয়েছিল হ্যানসন, কিন্তু এই বিল পেশের অনুমতি পাননি তিনি। এর কিছুক্ষণ পর বোরকাটি পরে আসেন তিনি। বোরখা পরা অবস্থায় হ্যানসন হেঁটে পার্লামেন্টের উচ্চ কক্ষে প্রবেশ করলে সেনেট ক্ষোভে ফেটে পড়ে। তিনি বোরখা খুলতে অস্বীকার করলে সেনেটের কার্যক্রম স্থগিত করা হয়। নিউ সাউথ ওয়েলস থেকে নির্বাচিত গ্রিন পার্টির মুসলিম সেনেটর শেহরিন ফারুকি বলেন, তিনি একজন বর্ণবাদী সেনেটর নির্লজ্জ বর্ণবাদ প্রদর্শন করেছেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজ্য থেকে আসা স্বতন্ত্র মুসলিম সেনেটর ফাতিমা পেম্যান সহ আরও বেশ কয়েকজন সেনেটর হ্যানসনের এই অস্বাভাবিক কাজকে অসম্মানজনক বলে বর্ণনা করেন। অস্ট্রেলিয়ার সেনেটে ক্ষমতাসীন মধ্য বাম লেবার সরকারের নেতা পেনি ওং এবং বিরোধী জোটের ডেপুটি সেনেট নেতা অ্যান রাস্ট উভয়ই হ্যানসনের ভূমিকার নিন্দা জানান। এদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য ইসরায়েলের সামরিক প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। তদন্তের পর জামির রোববার রাতে বলেন, তিনি ইসরায়েল রাষ্ট্রের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে সেনাবাহিনীর ব্যর্থতার জন্য বেশ কয়েকজন সিনিয়র কমান্ডারকে বরখাস্ত ও তিরস্কার করেছেন। সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, একদল কর্মকর্তাকে রিজার্ভ ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তারা আর সেনাবাহিনীতে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। একজনকে জানানো হয়েছে যে তার সামরিক কেরিয়ার এখনই শেষ। আরেকজন নিজ থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। রিজার্ভ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন ইসরায়েলি সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তর, অপারেশনস অধিদপ্তর এবং গাজা দায়িত্বপ্রাপ্ত সাউদার্ন কমান্ডের সাবেক প্রধানরা। তারা এর আগে সক্রিয় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও রিজার্ভ দায়িত্বে যুক্ত ছিলেন। এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন, অপরাধী ইসরায়েলি শাসন ব্যবস্থার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। রোববার লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার থাইমান আলী তাবাতাবাইয়ের মৃত্যুর প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। 1 বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে 2024 সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। যুদ্ধবিরতির পরও ইসরায়েল বারবার লেবাননে বোমা হামলা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক দিনগুলোতে হামলার মাত্রা আরও বেড়েছে। ইরানের নিরাপত্তা প্রধান জোর দিয়ে বলেন, ইসরায়েলি সরকারের প্রধান নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তার অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন যতক্ষণ না সবাই বুঝতে পারে ইসরায়েলের ভুল শাসনের মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।